আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তোমরা জানো শনিবারে তোমাদের জিকে ক্লাস থাকে। তো আজকে ক্লাসটি আমরা স্পেশাল ভাবে নেব। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের সিলেবাস বলতে এই হচ্ছে জিকের সিলেবাস। আমরা অলরেডি আগের দুটো জিকে ক্লাসে আমরা ইতিহাস এবং ভূগোল, মানে অ্যাকচুয়ালি আমরা ক্লাসটা নিয়েছি সম্ভবত তিনটে, তাই না? তার মধ্যে ইতিহাসটা দুটো ক্লাস লেগেছে আর ভূগোলটা একটা ক্লাস। তো সেগুলো গ্রুপে দেওয়া আছে, তো তোমরা একটু পড়ে নেবে যারা নতুন জয়েন করেছো। আজকে আমরা বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা পড়বো। ঠিক আছে, আমি আজকে তোমাদের সুবিধার জন্য বাকি জিকে মানে জেনারেল অ্যাওয়ারনেস যে পোর্শনটা, সেটা একসাথে তোমাদেরকে মডিউল করে দিয়েছি। মডিউল মানে একসাথে সবকিছু দেওয়া রয়েছে। তো এই মডিউলে কি কি পাবে তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচটা সেকশন আছে। পাঁচটা সেকশনে জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এবং তার পাশাপাশি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড রুরাল গভর্নেন্স। সেকশন থ্রিতে ইকোনমিক, রুরাল ইকোনমি এবং এগ্রিকালচার। আর সেকশন ফোরে এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং তার সাথে ইকোলজি পোর্শনটা রয়েছে। এবং সেকশন ফাইভে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রামীণ যে সোশিওলজি, কালচার বা গভর্নমেন্ট স্কিম, সেগুলো আমি মেনশন করে দিচ্ছি। দেখো এখানে প্রথম কথা হচ্ছে কি, আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মেটেরিয়াল তোমাদের নিজের জন্য মানে বানানো হয়েছে। আর আমাদের প্রত্যেকটা নোটস কিন্তু হচ্ছে কপিরাইট রিজার্ভ করা থাকে। তো ওতে হচ্ছে কি, এটা কাউকে তোমরা শেয়ার করবে না। চলো, তো আমি তোমাদেরকে আজকে যেভাবে পড়াবো, প্রত্যেকটা সেকশন আমরা থিওরি আলোচনা করব। আলোচনা করার পরে আমরা মানে প্রত্যেকটা থিওরি আলোচনা করার পরে আনুষঙ্গিক 20খানা কোশ্চেন আমরা ওই জায়গা থেকে আলোচনা করব। ঠিক আছে, মানে প্র্যাকটিস করব। টোটাল 20খানা কোশ্চেন প্রত্যেকটা সেকশন থেকে আলোচনা করব। হ্যাঁ, এবং আমি জেনারেল অ্যাওয়ারনেসটাকে একটা নোটস করে বানিয়ে দেওয়ার কারণ হচ্ছে দেখো, যাতে তোমরা প্রিন্ট করে একসাথে একসাথে প্রিন্ট করে তোমরা পড়তে পারো আর কি। ঠিক আছে, তো এই জন্য বানিয়ে দিয়েছি। তো ওতে হচ্ছে কি, তোমরা যারা ক্লাসটা করছো, ঠিক আছে, বা যারা তোমরা জয়েন করেছো কোর্সে, তো ওতে হচ্ছে কি, ভালো করে এই জিনিসটা পড়লে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস যে পোর্শনটা রয়েছে না, এটা কিন্তু পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। কেমন? তো যাই হোক, আমি শুরু করছি। হয়তো আজকে পুরোটা কমপ্লিট করা যাবে না, যেহেতু তোমরা জানো আমরা মানে পুরো থিওরি এবং মানে এমসিকিউ ভালো করে আমরা রেডি করব। ঠিক আছে, তো এই জন্য খুব একটা বেশি আমরা তাড়াহুড়া করব না। আমরা আস্তে আস্তে করে করবো, যতটা ক্লিয়ার হয় বা যতটা ঠিক করা যায় ততটা করবো, বাকিটা আমরা নেক্সট দিন করবো। ঠিক আছে, চল। তো আমি একদম গোটা থেকেই শুরু করছি। প্রথমে আমরা আলোচনা করব ভারতের গ্রামীণ অবয়ব এবং মৃত্তিকা বিন্যাস। ঠিক আছে, তো দেখো আমাদের যদি ভারতের কৃষি গবেষণা পরিষদ, তার একটা সংস্থা রয়েছে, মানে এই কৃষি গবেষণা পরিষদ, এটাকে আমরা আইসিআর বলি। আইসিআর এর পুরো নাম তোমরা নিশ্চয়ই সবাই জানো, যেটা বাংলায় বললাম ভারতের কৃষি গবেষণা পরিষদ, সেটা ইংলিশে বলা হয় ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, তাই না? তো এবং পরিকল্পনা কমিশন ভারতকে মোট 15টি কৃষি জলযোজনের অঞ্চলে ভাগ করেছে। তো এবার গ্রামীণ ভারতের যে কৃষিকাজ, মাটির গুণাগুণ, জল ধারণ ক্ষমতা আর জল নিকাশন ব্যবস্থার উপর ভিত্তি করে এই যে 15টা জনকে আমরা ভাগ করেছি। মূলত তোমরা সবাই জানো যে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে, কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান কেন কৃষি প্রধান? না, আমরা আমাদের যে টোটাল যে অর্থনীতি না, সেই অর্থনীতির ম্যাক্সিমামটা হচ্ছে কি, দেখো এই কৃষিকাজ থেকেই হচ্ছে কি তোমার আসে, এবং ম্যাক্সিমাম মানুষ যারা কৃষিকাজের সাথে জড়িত। তো এই জন্য আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে প্রধান যে বলতে পারো যে জীবিকা, সেটা হচ্ছে কৃষিকাজ। ঠিক আছে, প্রধান জীবিকা আছে কৃষিকাজ। এবার যদি আমরা গ্রামীণ বসতির স্থানিক বিন্যাস দেখি, ওকে, তাহলে আমরা কি কি দেখতে পাবো না, ভৌগোলিক উপাদান যেমন জলের প্রাপ্যতা, ভূপ্রকৃতি, মাটির উর্বরতা আর সামাজিক উপাদানগুলির উপর ভিত্তি করে আমরা দেখতে পাই। যেমন দেখো বলছে যে কেমন দেখা যায়, দেখো যে যদি কোনো একটা অঞ্চলে মাটির উর্বরতা ভালো থাকে, মাটির জল ধারণ ক্ষমতা ভালো থাকে, তাহলে সেখানে মানুষ বসবাস করবে, চাষবাস করবে।
তাই না? এর উপর ভিত্তি করে যেমন নিউক্লিয়েটেড সেটেলমেন্ট, ডিসপার্সেড সেটেলমেন্ট, লিনিয়ার সেটেলমেন্ট, বা তোমার হচ্ছে কি হ্যামার্ড সেটেলমেন্ট। মানে এগুলো কি, এগুলো কিছুই নয়, মানে এগুলো হচ্ছে কি তোমার আবদ্ধ বা পুঞ্জীভূত, মানে যেখানে ধরো বেশি রিসোর্স রয়েছে, যেখানে বেশি ধরো কোনো নদী রয়েছে বা সেখানে চাষবাস ভালো হয়, তাহলে মানুষ একসাথে জড়ো হয়ে সেখানে বসবাস করে। এটাকে আমরা কি বলি? আবদ্ধ বা পুঞ্জীভূত বসতি। গাঙ্গেয় সমভূমি অঞ্চলের উর্বর অংশে এই ধরনের গ্রাম দেখা যায়। আর ঘরবাড়িগুলি অত্যন্ত কাছাকাছি এবং ঠাসাঠাসি হয়ে তারা ঘরবাড়ি তৈরি করে চাষের জমিগুলো চারদিকে ছড়িয়ে থাকে। আর বিক্ষিপ্ত বসতি যেখানে হচ্ছে পাহাড়ি অঞ্চল বা যেমন হিমালয় কিংবা উত্তর পূর্ব ভারত বা রাজস্থানের শুষ্ক মরু অঞ্চলে এই বিক্ষিপ্ত বসতি আমরা দেখতে পাই। এখানে ভৌগোলিক প্রতিকূলতার কারণে একটি পরিবার বা এক বাড়ি একে অপরের থেকে অনেকটা দূরে অবস্থান করে, ঠিক আছে? মানে এরা কাছাকাছি থাকে না, এদের প্রত্যেকটা ঘর কিন্তু একটা ঘর থেকে আরেকটা ঘর অনেকটা দূরে দূরে অবস্থান করে। আর যদি আমরা রৈখিক বসতি দেখি, তাহলে এটা আমরা দেখতে পাবো নদী অববাহিকা, গ্রামীণ পাকা রাস্তার দুধারে দেখবে গ্রামের রাস্তা, এটা পাকা রাস্তা হয়েছে, ওই রাস্তার পাশে দেখবে সবাই হচ্ছে কি তোমার ঘর তৈরি করছে, ঠিক আছে? তার কারণ কেন না, তার কারণ হচ্ছে কি যাতে করে মানুষ ওই জায়গাগুলোতে বেশি সুযোগ সুবিধা পায় আর কি, যাতে তারা তোমরা বলতে পারো যে সেখানে রাস্তা যাতায়াত করতে পারে বা তারা হচ্ছে পণ্য সামগ্রীগুলোকে নিয়ে যেতে পারে। তো তার জন্য রৈখিক বসতি আমরা এই পাকা রাস্তা, গ্রামীণ পাকা রাস্তা কিংবা নদী অববাহিকা বা ক্যানালের পাশে আমরা দেখতে পাই। আর একটা রয়েছে দেখো খণ্ড বিক্ষিপ্ত, বা যেটাকে পাড়া বসতি বলি আমরা। তো এটা সামাজিক বা জাত প্রথার কারণে মূল গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে ছোট ছোট পাড়া তৈরি করে, এবং ভারতের সমভূমি অঞ্চলে একে স্থানীয় ভাষায় কি বলা হয়? নগলা বা ধানি বলা হয়। দেখবে অনেক সময় বিভিন্ন একটা গ্রামে বা একটা অঞ্চলে বিভিন্ন ভাষাভাষী বা বিভিন্ন বর্ণের মানুষ সেখানে বসবাস করে। এবারে তাদের বিভিন্ন কাস্ট হওয়ার কারণে বা জাতি হওয়ার কারণে আমাদের ভারতে যখন এখনো যদিও বহু জায়গায় বর্ণ বিদ্বেষ রয়েছে, তো সেই বর্ণ প্রথা বা জাত প্রথার কারণে তারা কি করে না, নির্দিষ্ট জাতের মানুষরা তারা আইসোলেটেড হয়ে ছোট ছোট হচ্ছে খণ্ড করে তারা বসবাস করে। এটাকে আমরা বলছি কি পাড়া বসতি বা খণ্ড বিশেষ, মানে খণ্ড বিক্ষিপ্ত। আর স্থানীয় ভাষা এটাকে আমরা কি বলি? নগলা বা ধানি, ঠিক আছে? তাহলে যদি তোমাদেরকে পরীক্ষাতে কোনো একটা টার্ম হিসাবে নগলা বা ধানি বলে, তাহলে তোমরা সেটাকে কিভাবে বর্ণনা করে বুঝতে পেরেছো বা উত্তরটা কিভাবে করবে? তাহলে সেটা হচ্ছে খণ্ড বিক্ষিপ্ত বা পাড়া বসতি বা হ্যামলেটেড সেটেলমেন্ট হিসাবে তোমরা মনে করবে। এবারে হচ্ছে দেখো আমাদের ভারতের প্রধান গ্রামীণ মৃত্তিকা এবং তার কৃষিগত গুরুত্ব। তো আমরা আমাদের ভারতবর্ষের যদি মাটির ধরন যদি দেখি, তাহলে তিনটে ভাগে ভাগ করি। একটা দেখো পলি মাটি, একটা কৃষ্ণ মৃত্তিকা, আর একটা আছে তোমার ল্যাটেরাইট মাটি। তো পলি মাটি যেটা রয়েছে, এটা সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি এই নদীর তোমার হচ্ছে কি অববাহিকায় দেখতে পাই আমরা। এবার এই পলি মাটি যেখানে রয়েছে সেখানে দেখো বলছে যে পটাশ এবং চুন সমৃদ্ধ হওয়ার কারণে না, কিন্তু নাইট্রোজেন কিংবা ফসফরাসের ঘাটতি থাকার কারণে আমরা যে সবজিগুলো মানে যে ফসলগুলো সেখানে ফলাই, যেমন ধান, গম, আখ, পাট, তৈলবীজ, হ্যাঁ, এগুলো চাষের জন্য খুব উপযুক্ত। কোথায় না, যে সমস্ত জায়গায় আমরা পলি মাটি বা এলুভিয়াল সয়েল আমরা লক্ষ্য করি, কোথায় না, নদী উপত্যকায়। আচ্ছা, এবার আরেকটা মাটি দেখো বলেছি যে কৃষ্ণ মাটি, তাই না? আরেকটা মাটি কথা বলা হয় যে সেটা হচ্ছে কি কৃষ্ণ মাটি। এই কৃষ্ণ মাটি যদি তোমরা দেখো, ঠিক আছে, এই কৃষ্ণ মাটি যদি দেখো, তাহলে এটা তোমরা কোথায় দেখতে পাবে না, এটা তোমরা দেখতে পাবে দাক্ষিণাত্যে লাভা গঠিত মালভূমি অঞ্চল, যেমন হচ্ছে মহারাষ্ট্র, গুজরাট, এই সমস্ত অঞ্চলে দেখতে পাবো। এবং এখানে দেখো আমরা কি কি খনিজ পদার্থ দেখতে পাবো? চুন, লোহা, হ্যাঁ, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ, এবং লাঙল তোমার হচ্ছে কি খুব ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে কার্পাস, তুলো বা চাষের জন্য ভারতের সেরা মাটি হিসাবে আমরা এই ব্ল্যাক সয়েল বা রেগুলার হচ্ছে কি সয়েল বা কৃষ্ণ মৃত্তিকাটাকে আমরা নির্বাচন করে থাকি। নেক্সট রয়েছে দেখো ল্যাটেরাইট মৃত্তিকা। এটা আমাদের পশ্চিমঘাট পর্বতের ঢাল, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল, এইগুলোতে আমরা দেখতে পাই, ঠিক আছে? এটাকে আমরা কি বলছি না, এটাকে আমরা বলছি যে ল্যাটেরাইট মৃত্তিকা। এবং এখানে আমরা ভালো করে লক্ষ্য করলে পশ্চিমঘাট পর্বতের ঢাল, ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল, এগুলোতে আমরা দেখতে পাবো। এবার আয়রন অক্সাইড,
অ্যালুমিনিয়াম সমৃদ্ধ মাটি, অত্যন্ত হচ্ছে কি তোমার লিচড মাটি। তো যার কারণে এখানে চা, কফি, কাজু বাদাম চাষের জন্য খুব উপযুক্ত। তাহলে দেখো এখানে তোমরা কি কি মনে রাখবে বলো তো। এখানে মনে রাখবে যে মাটির উপর ভিত্তি করে ওই অঞ্চলটা কোথায় দেখা যায়, ওই মাটিগুলো কোথায় দেখা যায়, ওখানে প্রধান খনিজ বা পুষ্টি উপাদান কি রয়েছে ওই মাটিতে, এবং সেখানে কৃষিজাত ফসল কি হয়। ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা আপাতত ক্লাস করছো একটু জানাও তো তোমাদের কেমন লাগছে, বুঝতে পারছো তো তোমরা? সবাই তোমরা বুঝতে পারছো তো? একটু জানাও তো। দেখো এইগুলো স্পেশালি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, ঠিক আছে, স্পেশালি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো তোমরা হচ্ছে কি যদি এগুলো ভালো করে পড়ো না, দেখবে এই জায়গাগুলো কেউ বেশি মানে জোর দেয় না, যার কারণে এখান থেকে দেখবে ভুল হয়ে যায় বা কোশ্চেন অ্যান্সার এলে তোমরা পারো না, তাই না? তো আমি হচ্ছে কি মূলত হচ্ছে কি এগুলো তোমাদের জন্য বানিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে কি এখানে এইটা করলেই তোমাদের অনেক কিছু জিনিস ক্লিয়ার হয়ে যায়। ওকে, আমি আগেও তোমাদেরকে বলেছি যে এগুলো একটা পরীক্ষা যদি তোমরা ভালো করে জোর করে পড়াশোনা করো, আনুষঙ্গিক অনেক জিনিস পড়ানো হয়ে যায়, তাই না? একটু তোমরা বলো তো, আমি দেখতে পাচ্ছি দুজন মাত্র বলেছি যে প্রত্যয় আর সঞ্চয়িতা। তো বাকি তোমরা বলো এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো কিনা বা তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, তো ভালো লাগছে তো? এরকম দেখো আমি পুরো জেনারেল অ্যাওয়ারনেসটা আমি পুরো বানিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা পড়লেই হবে, প্রতিদিন সকালে উঠে 2 পৃষ্ঠা করে পড়বে তোমরা, ঠিক আছে। প্রতিদিন সকালে উঠে 2 পৃষ্ঠা করে পড়বে। এখানে খুব সুন্দর করে বানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মূলত তোমাদের এই যে গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষাটা, আশা করি এখান থেকে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে। আমি সেভাবেই বানিয়ে দিয়েছি, ধরে ধরে বানিয়ে দিয়েছি। কি বলা, বুঝতে পারলে? আর কপিরাইট রিজার্ভ দেওয়া আছে, কেউ কাউকে শেয়ার করবে না, নাহলে তোমরা কিন্তু গ্রুপ থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে, মানে বার করে দেওয়া হবে, আর কেউ কাউকে দেবে না। মানে কোনো বন্ধু বান্ধব বা অন্য কাউকে তোমরা হচ্ছে দেবে না, এটা দিলেই হচ্ছে কি দেখবে অটোমেটিক্যালি গ্রুপ থেকে তোমরা বেরিয়ে যাবে, মানে বেরিয়ে যাচ্ছ আর। তো এই ভুল কাজটা করবে না, কারণ এটা কপিরাইট রিজার্ভ দেওয়া আছে। দেখো ভালো করে দেখো। এবার এবার দেখো যেটা আমি আলোচনা করছিলাম, এবার আমাদের পশ্চিমবঙ্গের গ্রামীণ ভূপ্রকৃতি এবং জলবায়ুগত সংকটের রূপরেখা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। তো এখান থেকেও প্রচুর প্রশ্ন আসে, দেখবে তোমরা এই রিসেন্ট তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ডাব্লিউবিসিএস পরীক্ষার যে তোমার প্রিলি পরীক্ষাটা হয়েছে না, তো সেই প্রিলি পরীক্ষার কোশ্চেন তোমাদেরকে দেখাবো। এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন এসে, মানে এই নোটটা থেকে অনেক কোশ্চেন এসে, ঠিক আছে। দেখো তো যাই হোক, তো রাঢ় এবং গাঙ্গেয় সমভূমি অঞ্চল যেটা, তো পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল আমরা কাকে বলবো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বর্ধমানের অংশবিশেষ। তো মূলত প্রাচীন পলিমাটি এবং ল্যাটেরাইট মাটির সংমিশ্রণে গঠিত, এটাকে আমরা রাঢ় অঞ্চল বলি। এবারে এখানে সমস্যাটা কি জানো তো, এখানে জলস্তরের সংকট দেখা যায়, যার কারণে আমরা কি দেখতে পাই না, আমরা দেখতে পাই যে এই রাঢ় এবং মধ্য গাঙ্গেয় সমভূমি অঞ্চলে বোরো ধান চাষের জন্য মাটির তলা থেকে অতিরিক্ত পরিমাণে ভূগর্ভস্থ জল আমরা তুলে ফেলি। তোলার ফলে গ্রামীণ পানীয় জলের দ্রুত নিচে নেমে যাচ্ছে। আমরা কি করছি দেখো, এমনিতেই রাঢ় এবং মধ্যগাঙ্গেয় সমভূমি অঞ্চল, এবারে সেখানে মাটির তলায় জলের পরিমাণ অত্যন্ত কম। তারপরে আমরা কি করেছি না, গ্রাউন্ড ওয়াটারটাকে চাষের কাজের জন্য সেলো কিংবা ডিপওয়েলের মাধ্যমে তুলে নিচ্ছি আমরা। ফলে যারা যে সমস্ত মানুষ ওখানে বসবাস করে তাদের যে পানীয় জল, সেই পানীয় জলের ঘাটতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে 2026 সালের সমীক্ষা অনুযায়ী এই অঞ্চলের বহু তোমার হচ্ছে কি ব্লক ইতিমধ্যে ক্রিটিক্যাল কিংবা ডার্ক ব্লক হিসাবে চিহ্নিত হয়েছে। কেন না, সেখানে ওয়াটারের ডেফিসিট কন্ডিশন আমরা কিন্তু লক্ষ্য করছি। ওকে, চলো এবার নব্য অর্থনৈতিক এবং ভৌগোলিক অঞ্চল। তো দেখো আমরা ভালো করে লক্ষ্য করি যে আমাদের ভারত মানে আমাদের হচ্ছে কি জলবায়ুর পরিবর্তনের কারণে দেখো এখন ক্লাইমেট প্রচুর চেঞ্জ হচ্ছে। এই দেখো না, আজকে দিনে আমরা সকালে উঠেই কতটা গরম ফিল করছি, তার কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তো এই ক্লাইমেট চেঞ্জের কারণে দেখো সবচেয়ে বড় প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এবং সুন্দরবন অঞ্চল। কেন না, এখানে দেখো আমরা দেখতে পাই সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে, ঘন ঘন ঘূর্ণিঝড় যেমন আইলা, আমফান, রেমাল, তাই না, এরকম বিভিন্ন নামকরণ করে ঝড়গুলো আসছে আর কি, ঘূর্ণিঝড়। তো কারণে ভারতের হচ্ছে কি আমাদের কৃষি জমিতে নোনা জল ঢুকে পড়ছে, মাটির উর্বরতা নষ্ট করছে। এইগুলো জিনিসগুলো কিন্তু আমরা অনবরত দেখতে পাই, বছরের সবসময় পরে আমরা দেখতে পাই। এবারে 2026 সালের রাজ্য বাজেট এবং আপডেট যদি দেখি আমরা, এই রিসেন্ট বাজেট হয়েছে, তো সেই বাজেটের সাপেক্ষে যদি আমরা আলোচনা করি,
তাহলে আমাদের নদী বন্ধন প্রকল্প, তাই না, মূলত জলবায়ু সংকট মোকাবেলার জন্য পশ্চিমবঙ্গে 2026 সালে বাজেট পরিবেশ বান্ধব উপকূলবর্তী ম্যানগ্রোভ প্রাচীর বা বায়োশিল্ড তৈরি করার বিশেষ নজর দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে পরীক্ষাতে যে নদী বন্ধন জিনিসটা কি, তাই না, নদী বন্ধন বা বায়োশিল্ড এটা কার সাথে জড়িত, না তোমরা মনে রাখবে যে নদী বন্ধন হচ্ছে কি একটা প্রকল্প যেটা মূলত জলবায়ুগত কারণে বর্তমানে যে তোমার আমাদের উপকূলবর্তী ম্যানগ্রোভ অঞ্চল রয়েছে তাতে যাতে আমরা রক্ষা করতে পারি এবং যাতে করে আমাদের ক্ষয়ক্ষতি পরিমাণ কম হয়, তো তার জন্য এই বিশেষ ব্যবস্থা সেটাকে আমরা নদী বন্ধন নামকরণ করেছি, প্রকল্পের নামকরণ করেছি, মনে থাকবে। এবং এটা হচ্ছে কি মূলত হচ্ছে কি তোমার বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যের জন্য করা হয়েছে। তোমাকে বলবে যেটা কি উদ্দেশ্যে করা হয়েছে, নদী বন্ধন প্রকল্প বর্তমান গভর্নমেন্ট সরকার কি উদ্দেশ্যের জন্য করেছে, তাহলে এটা বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। ঠিক আছে, বুঝতে পারছো তো তোমরা? চলো এবার দেখো তরাই এবং ডুয়ার্স অঞ্চল, এটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, যদিও উত্তরবঙ্গ রয়েছে। তাহলে এই উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ঠিক আছে, এটা তরাই ডুয়ার্স অঞ্চলের গ্রামীণ অঞ্চল সম্পূর্ণভাবে চা এবং আনারসের মতন অর্থকরী চাষের জন্য নির্ভরশীল। ঠিক আছে, তাহলে এখানে চা চাষ হবে এবং আনারস চাষ হবে। এবারে যাই হোক, তোমাদের তো পরীক্ষার উপযোগী করে করে দিতে হবে। তো এখানে দেখো আমি পাঁচটি হচ্ছে কি তোমার চারটি ভাগে ভাগ করেছি আমাদের গ্রামীণ কৃষি ভৌগোলিক জোনকে। ঠিক আছে, একটা রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল, 2 নম্বর রয়েছে তরাই এবং ডুয়ার্স জোন, 3 নম্বর রয়েছে রাঢ় সমভূমি অঞ্চল এবং 4 নম্বর রয়েছে উপকূলীয় ও সুন্দরবন বদ্বীপ অঞ্চল। তো দেখো এখানে উত্তরবঙ্গের যে পার্বত্য অঞ্চল জন রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে দার্জিলিং এবং কালিম্পং। মনে রাখবে উত্তরবঙ্গের হচ্ছে কি তোমার উত্তরে যে পার্বত্য অঞ্চল রয়েছে দার্জিলিং কালিম্পং, ডুয়ার্স এবং তরাইয়ের মধ্যে রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার, রাঢ় অঞ্চলে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম, আর উপকূলীয় উপকূলীয় এবং সুন্দরবন বদ্বীপের মধ্যে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এবং হচ্ছে কি তোমার উত্তর 24 পরগনা কিছুটা অংশ। এবারে উত্তরের পার্বত্য অঞ্চলে হচ্ছে কি দেখো মাটি অম্ল মাটি, যা চা, সিনকোনা, কমলালেবু চাষের জন্য উপযুক্ত। এখানে বলেছে যে ধস এবং মাটির ক্ষয় বৃদ্ধি বা চাষের জমি কমিয়ে দিচ্ছে। কেন বলে দেখিস না, সেখানে তোমরা জানো বসতি বাড়ছে, পাহাড় কেটে সেখানে বিভিন্ন প্রকার প্রজেক্ট তৈরি করা হচ্ছে, যার কারণে কৃষি জমির পরিমাণ কমছে। তোরাই ডুয়ার্সের ক্ষেত্রে দেখো এখানে নুড়ি পাথর দেখা যায়, পলি মাটি দেখা যায়, চা, আনারস, তামাক চাষ করা হয়। অসমের অতিরিক্ত বৃষ্টি এবং মাটির উর্বরতা হ্রাস, এটা বড় চ্যালেঞ্জ আর সংকট। দেখবে হড়কা বন্যার কারণে দেখবে এই কিছুদিন আগে কি অবস্থা হয়েছিল, তাই না? দেখো এবার হচ্ছে কি রাঢ় সমভূমি অঞ্চল, এটা দেখো ল্যাটেরাইট, লাল মাটি, ধান, আলু, তৈলবীজ, এটা খরা প্রবণতা এবং ভূগর্ভস্থ জলস্তরের তীব্র পতন ঘটে আমরা দেখতে পাই। আর উপকূলীয় এবং বদ্বীপ অঞ্চলের ক্ষেত্রে দেখো এখানে কর্দমাক্ত মাটি, লবণাক্ত মাটি, আমন ধান, মৎস্য চাষ এগুলো হয়। আর মাটি লবণাক্ততা এবং নদী ভাঙার সমস্যাটা কিন্তু আমরা অনেকটাই বেশি দেখতে পাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি সেকশন এর থিওরি কমপ্লিট। এবারে এই যে সেকশন এর যতটা আমরা থিওরি পড়লাম, এখান থেকে আমরা টোটাল 20খানা এমসিকিউ প্র্যাকটিস করবো। টোটাল 20খানা এমসিকিউ আমরা প্র্যাকটিস করবো। তো তার আগে তোমরা বলো তো এই উপরের যে থিওরিগুলো তোমরা সবাই বুঝতে পারলে কিনা, এই যে থিওরিগুলো ডিসকাস করলাম তোমরা সবাই বুঝতে পারলে কিনা বলো। দেখো এইগুলো পড়তে একটু কষ্ট হতে পারে আমি জানি, কিন্তু আমি তোমাদেরকে বলি যে এটা কিন্তু তোমাদের দীর্ঘমেয়াদী উপকার দিয়ে যাবে। ঠিক আছে, দীর্ঘমেয়াদী। তার কারণ হচ্ছে এখানে যা যা জিনিস কথা বলা আছে না, এগুলো তোমরা অন্য কোথাও পাবে না। ঠিক আছে, এগুলো ভালো করেই করে দেওয়া হয়েছে। চলো তাহলে তোমরা বুঝতে পারলে তো, একটু তোমরা জানাও, দিলে আমরা কোশ্চেন অ্যান্সার শুরু করবো। একটু তোমরা জানো, আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যয় সঞ্চিতা শুধু জানাইছে। আচ্ছা, সঞ্চয়িতা, শান্তনু, ঠিক আছে। আচ্ছা, সংঘমিত্রা, আচ্ছা যাই হোক, তাহলে আমরা এবারে 20খানা কোশ্চেন করব এখান থেকে, সেকশন এ থেকে। তো তোমরা কিন্তু সবাই মিলে উত্তর করবে, ঠিক আছে, যতটা বুঝতে পারলে। দেখো প্রথমে কোশ্চেন বলছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের শ্রেণীবিন্যাস অনুযায়ী ভারতীয় গ্রামীণ সার্বিক কৃষি এবং ভৌগোলিক পরিকল্পনাকে কয়টি প্রধান কৃষি জলবায়ু জোনে ভাগ করা হয়েছে, তাই না? 10, 12, 15 নাকি 20? দেখি কে উত্তর বলতে পারে। ওটা হচ্ছে কি আমরা রিজিয়নে ভাগ করি বা ওটা হচ্ছে কি তোমার অঞ্চলে আমরা ভাগ করি, বলো।
আরে সবাই বলো, মাত্র হচ্ছে একজন উত্তর বলেছে। আমি থিওরিতে তো তোমাদের থেকে দেখালাম, আমি থিওরিতে দেখাইনি? দেখো আমি থিওরিতে দেখালাম তো। কি পড়ছো তোমরা? এই তো দেখো, একদম শুরুতেই বলেছি, শুরুতেই দেখিয়েছি যে দেখো, এই যে 15টি কৃষি জলবায়ু অঞ্চলে বা অ্যাগ্রো ক্লাইমেটিক জোনে ভাগ করা হয়েছে। আরে তোমরা উত্তরগুলো বলো, এত হচ্ছে কি বোকা হলে কি করে হবে? তাই না? আমি একটু আগেই তো পড়ালাম, তাহলে পড়ানোর মধ্যেই রয়েছে। মাত্র হচ্ছে কি তোমরা দুজন তিনজন হচ্ছে কি উত্তর বলছো, তাই না? তাহলে উত্তর কি হবে? 15 হবে। অপশন হচ্ছে কি সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 2। রাজস্থান এবং রাঢ় অঞ্চলে শুষ্ক নদী অববাহিকায় বন্যাস্তর থেকে উঁচুতে অবস্থিত গ্রামীণ বসতিকে ভৌগোলিক পরিভাষায় কি বলা হয়? ভৌগোলিক পরিভাষায় আমরা কি বলি? ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট, নাকি ড্রাই পয়েন্ট, নাকি লিনিয়ার, নাকি স্টার প্যাটার্ন? দেখো এখানে বলেছে যে রাঢ় অঞ্চল রাজস্থান, তাহলে সেখানে আমি কি বলেছিলাম গো? সেখানে একদম, তাহলে সেখানে ড্রাই পয়েন্ট, এবং ছাড়া ছাড়া একটা ঘর আর একটা ঘর থেকে অনেকটা দূরে দূরে অবস্থান করবে, তাই না? একটা ঘর আর একটা ঘর থেকে অনেক দূরে দূরে অবস্থান করবে, তাহলে সেটাকে আমরা ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট বলেছিলাম। চলো কোশ্চেন নাম্বার 3। ভারতের কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটির ভৌত বৈশিষ্ট্যের কারণে একে সেলফ প্লাবিং সয়েল বলা হয়, যা তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী, তাই না? কোন ভৌত বৈশিষ্ট্যের কারণে বলা হয়? কি কারণে বলি আমরা? একদম অপশন বি, শুকিয়ে গেলে গভীর ফাটল সৃষ্টি করে এবং আর্দ্রতা ধরে রাখার ক্ষমতার কারণে আমরা কি বলি? সেলফ প্লাগিং সয়েল, যেটা তুলো চাষের জন্য এই রেগুর মাটি বা কৃষ্ণ মৃত্তিকা এটা খুবই উপকারী। 2025-26 সালের পশ্চিমবঙ্গ বাজেট প্রস্তাব অনুযায়ী রাজ্যের বন্যাপ্রবণ গ্রামীণ অঞ্চলে নদী ও জলাভূমির আন্তঃসংযোগের জন্য কোন নতুন স্কিম ঘোষণা করা হয়েছে? জল ধরো জল ভরো প্রকল্প, নাকি তোমার হচ্ছে কি নদী বন্ধন, ঘাটাল মাস্টার প্ল্যান, নাকি সুজলা সুফলাম? তাই না? একদম, তাহলে নদী বন্ধন হবে। তাহলে আমি একটু আগেই তোমাদেরকে দেখালাম নদী বন্ধন, তাই না? যাতে করে বন্যা মোকাবিলা রোধ করা যায়, বন্যা হচ্ছে কি তোমার বন্যা রোধ করা যায়, তাই না? বন্যা রোধ করার জন্য। আচ্ছা একটু তোমরা জানাও তো যে তোমাদের ভালো লাগছে তো, ক্লাস ভালো লাগছে তো, বা কোশ্চেন টোশ্চেন তোমাদের সব ঠিক লাগছে তো? ভালো করে পড়লে দেখবে এখান থেকে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? তোমাদের যারা গ্রাম পঞ্চায়েত নিয়োগটাকে তোমরা টার্গেট করেছো না, আমি যা যা করাচ্ছি তোমাদের এখান থেকে পেয়ে যাবে, মানে চিন্তার কিছু কারণ নেই। ভালো করে মন দিয়ে পড়ো, দেখবে পেয়ে যাবে। চলো এবারে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের গ্রামগুলিতে কোন ধরনের মাটির আধিক্য দেখা যায়, যা মূলত এসিত বা কম নাইট্রোজেনযুক্ত হয়ে থাকে? দেখো আমরা কম নাইট্রোজেনযুক্ত কথা আমরা একটু আগে আলোচনা করেছি, সেটা হচ্ছে তোমার ল্যাটেরাইট কিংবা লাল মাটি। লাল মাটিতে হচ্ছে কি দেখবে নাইট্রোজেনের পরিমাণটা কম থাকে। আচ্ছা পশ্চিমবঙ্গের ডুয়ার্স এবং তরাই অঞ্চলে গ্রামীণ অর্থনীতির দুটি বাণিজ্যিক শস্যের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি জিডিপি জেনারেট করে, ঠিক আছে? ডুয়ার্স এবং তরাই, সেই দুটো শস্যের নাম কি? ধান, আলু, চা, আনারস, পাট, তামাক, নাকি রবার, কফি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না? এগুলো পরীক্ষায় দেয়, হুবহু কোশ্চেন চলে আসবে, তাই না? হুবহু কোশ্চেন চলে আসবে। তাহলে চা এবং আনারস, তাই না? চা এবং আনারস। যারা হালকাভাবে নিচ্ছ ক্লাসটাকে, তোমাদেরকে বলে দিই এই কোশ্চেনগুলো দেখবে পরীক্ষায় থাকবে, এবং ম্যাক্সিমাম ছেলেমেয়েরা দেখবে ভুল করে আসবে, কারণ এইগুলোকে ধরে ধরে কেউ পড়ায় না বাবা, ঠিক আছে? বা কেউ পড়ে না, তো এই জন্য আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, ভালো করে পড়বে, দেখবে এই কোশ্চেনগুলো হুবহু চলে আসবে। চলো, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের গ্রামীণ বসতিগুলিতে বাড়িগুলি অত্যন্ত কাছাকাছি এবং ঘনভাবে থাকে। তো কাছাকাছি বা ঘনভাবে থাকলে তাকে আমরা কি বলি? কম্প্যাক্ট সেটেলমেন্ট বা নিউক্লিয়েটেড সেটেলমেন্ট বলি আমরা। কম্প্যাক্ট সেটেলমেন্ট বা নিউক্লিয়েটেড সেটেলমেন্ট আমরা বলি। পুঞ্জীভূত, যেটাকে আমরা কি বলেছিলাম? পুঞ্জীভূত। পুঞ্জীভূত মনে পড়ছে তো? চলো এবার বলছে সুন্দরবনের গ্রামীণ কৃষি জমিতে আইলা বা আমফানের মতন দুর্যোগের পর মাটির কোন রাসায়নিক পরিবর্তন কৃষিকাজকে ব্যাহত করে? তাহলে সেটা যে লবণাক্ততা বা সেলিনাইজেশন, তাই না? মানে লবণের পরিমাণ বেড়ে যায়। চলো কোশ্চেন নাম্বার 9। মেদিনীপুর উপকূলবর্তী অঞ্চলে গ্রামীণ মৎস্য চাষ ব্যবস্থাকে উন্নত করতে পশ্চিমবঙ্গের মৎস্য দপ্তর কোন বিশেষ চাষ পদ্ধতির উপর
সালে জোর দিচ্ছে, তাই না, অ্যাকোয়াকালচারটাকে বেশি স্ট্রং করার জন্য। একদম পুরো বাজেট থেকেই কোশ্চেন নিয়েছি। এর উত্তর হয়ে যাবে অপশন এ, ইন্টিগ্রেটেড মাল্টি ট্রফি অ্যাকোয়াকালচার, যেটাকে IMPA বলা হয়। এটা পুরো নাম হচ্ছে কি ইন্টিগ্রেটেড মাল্টি ট্রফি অ্যাকোয়াকালচার। এইগুলো ইনিশিয়েটিভ নিচ্ছে যাতে করে পশ্চিমবঙ্গের যে মেদিনীপুর উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেখানে মানুষরা যাতে চাষবাসের লাভ করতে পারে। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন ভৌগোলিক জোনকে উত্তরবঙ্গের লাইফ লাইন বলা হয়, যা তিস্তা তোরসা নদীর পলি দ্বারা গঠিত হয় এবং গ্রামীণ কৃষির মূল আধার? ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? একদম, তাহলে এটা যে তরাই সমভূমি, এটাকে তরাই সমভূমি বলবো আমরা। ঠিক আছে, তরাই সমভূমি। উত্তরবঙ্গের লাইফ লাইন যদি দেখি আমরা, তাহলে তরাই সমভূমি, এটা তিস্তা তোরসা নদীর পলি মাটি দ্বারা গঠিত হয়। ঠিক আছে, তোমরা কারা কারা অপশন বি বলছিলে গো? এটা তরাই বাবা, তরাই ডুয়ার্স নাম শুনো নি? এই যে তিস্তা তোরসা বলছে আমরা, তাহলে তরাই অঞ্চল হবে, তাই না? এটা পারা উচিত ছিল, তোমরা অনেকেই ভুল করে ফেলেছো। আমি জানি না কেন ভুল করলে, তবে এটা তোমাদের কাছ থেকে এক্সপেক্টেড ছিল, এটা ভালো পারতে তোমরা। চলো এবারে এই সেকশন এর কোশ্চেনের জন্য আমি এবারে এগুলো হয়ে গেল কি কোশ্চেন, আর প্রথম 10টা কোশ্চেন হয়ে গেল এগুলো বেসিক কোশ্চেন। এবারে অ্যাডভান্স কোশ্চেনে যাচ্ছি, অ্যাডভান্স। ঠিক আছে, অ্যাডভান্স কোশ্চেনে যাচ্ছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। প্রথম কোশ্চেন বলেছে যে ভারতের গ্রামীণ অবয়ব পরিকল্পনায় ICAR এবং পরিকল্পনা কমিশন কর্তৃক নির্ধারিত 15টি কৃষি জলবায়ু অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গে প্রধানত কোন জোনের বা অঞ্চলের অন্তর্ভুক্ত হয়েছে? দেখতে পাচ্ছ, এইটাকে বলা হচ্ছে কি তোমার অ্যাডভান্স কোশ্চেন। পশ্চিমবঙ্গ কোন ভাগে রয়েছে? দেখো 15টা ভাগ তো তোমরা মনে রাখতে পারবে না বলে আমি দিইনি, তাই না? বা 15টা ভাগ কি কি তোমাদের আসবে না, তার মধ্যে পশ্চিমবঙ্গ কোন ভাগের মধ্যে পড়ে সেটা তোমাকে দিতে পারে। তো সেটা উত্তর কি হবে জানো তো? যেটা উত্তর বলে দিচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে কি তোমার অপশন বি, জোন 3 এবং জোন 4, যেটাকে লোয়ার এবং মিডিল গাঙ্গাইটিক প্লেন্স। দেখো এই ব্র্যাকেট দেখে তোমরা হয়তো পারতে বা অনেকে পেরেছো, একদম সুন্দর করে পেরেছো। ঠিক আছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গ দেখো গাঙ্গেয় উপত্যকার উপর ম্যাক্সিমামটাই হচ্ছে গড়ে উঠেছে, এবং এর আনুষঙ্গিকভাবে তোমরা মনে রাখবে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ঠিক আছে, এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা 1 মিনিট না, তাহলে এই জিনিসগুলো আমরা মনে রাখবো। হ্যাঁ বলো। না না, শুরু হবে এই এই মানে জুলাই 1 থেকে শুরু হবে। কোর্স রেডি হয়ে গেছে, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। দেখো এবারে ভারতের সিন্ধু গাঙ্গেয় সমভূমি গ্রামীণ যেটা অঞ্চল রয়েছে, সেখানে হচ্ছে কি অত্যন্ত উর্বর পলিমাটির ক্ষেত্রে নিচের কোন তথ্যটি রাসায়নিকভাবে সঠিক? ঠিক আছে, কথাই বলেছে না সিন্ধু গাঙ্গেয় সমভূমি গ্রামীণ অঞ্চলে ভারতের সাপেক্ষে বলেছে। তাহলে এখানে উত্তরটা কি হবে? একদম সি উত্তর যারা বলেছে একদম সঠিক উত্তর। মাটিতে পটাশ চুন পর্যাপ্ত থাকে, কিন্তু নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতি থাকে। ঠিক আছে, নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতি থাকে। আনুষঙ্গিকভাবে যদি কিছু ইনফরমেশন মনে রাখতে চাও, তাহলে আমরা বলে দিচ্ছি। দেখো এই মাটিতে পটাশ চুন পর্যাপ্ত থাকে, সেটা তো তোমরা জানলে। তো এই ভারতীয় পলিমাটিতে সাধারণত নাইট্রোজেন ফসফরাস হিউমাস থাকার কারণে কিন্তু হচ্ছে পটাশ বা চুনের পরিমাণ ভালো থাকে। তো সেই কারণে আমরা চাষাবাদে নাইট্রোজেন ঘটিত সার ইউরিয়া বেশি ব্যবহার করি। ঠিক আছে, এই অঞ্চলে আমরা ইউরিয়া সারটাকে আমরা বেশি ব্যবহার করি। ঠিক আছে, চলো নেক্সট। এবার বলেছে দেখো উত্তর ভারতের গ্রামীণ বসতি বিন্যাসে সামাজিক স্তর বিন্যাস বা জাত প্রথার কারণে মূল গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে ছোট ছোট পাড়া গঠিত হয়েছে। তো সেগুলোকে আমরা পরিভাষায় কি বলি? সেগুলোকে আমরা এই যে নগলা বা ধানি বলি। ঠিক আছে, নগলা বা ধানি বলি। ঠিক আছে, মনে রাখবে নগলা বা ধানি, এটা মনে রাখবে। এগুলো কোথাও পাবে না, এখানেই পাবে, এই প্রিপারেশন SP একাডেমিতেই পাবে। চলো কোশ্চেন নাম্বার 4। দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে লাঙ্গল না দিয়েও চাষ করা সহজ। এই মাটিকে আমরা সেলফ প্লাগিং বা সত্য লাঙ্গল কেন বলি? আমি তোমাদেরকে আগেও বলেছি যে সেলফ প্লাগিং কেন বলা হয়। তাহলে তার কারণ হচ্ছে কি এই মাটিতে শুকিয়ে গেলে এতে গভীর এবং ফাটল সৃষ্টি হয়, যা মাটির নিচে বায়ু চলাচল করতে পারে। এবারে তুমি সেখানে লাঙ্গল না করতে পারো, এখানে শুধু চাষ করলেই হবে। চলো পশ্চিমবঙ্গের আরো অঞ্চলে গ্রামীণ অর্থনীতিতে বিগত কয়েক বছরে ডার্ক ব্লকস বা ক্রিটিক্যাল ব্লকস এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর প্রধান ভৌগোলিক কারণ কি? তাই না, কোথায় না আমাদের আরো অঞ্চল।
তাহলে এর প্রধান কারণ হচ্ছে যদি তোমরা দেখো তাহলে অপশন বি, বোরো ধান এবং অন্যান্য ফসলের জন্য আমরা কি করেছি না গ্রাউন্ড ওয়াটারটাকে অতিরিক্ত পরিমাণে স্যালো কিংবা ডিপওয়েলের মাধ্যমে, সাবমার্সেলের মাধ্যমে আমরা তুলে নিচ্ছি। ফলে সেখানে পানীয় জলের, ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে পানীয় জল হচ্ছে কি তোমার ঘাটতি দেখা যাচ্ছে, তাই না? পানীয় জলের ঘাটতি দেখা যাচ্ছে। এটাকে আমরা কি বলছি? ডার্ক ব্লকস বা ক্রিটিক্যাল ব্লকস। ঠিক আছে, মনে থাকবে তো? আরে মনে থাকবে তো? একটু জানো তো তোমরা। ভালো লাগছে প্রত্যয়? ভালো লাগছে তো? ভালো লাগছে? একদম একদম। তোমরা এইটুকু বিশ্বাস রাখো, মোটামুটি ভাবে সিলেবাস কমপ্লিট হওয়ার পরে সব কোশ্চেন পেরে যাবে। দেখো এবার 2026 সালের পশ্চিমবঙ্গ বাজেট অনুযায়ী সুন্দরবন এবং উপকূলবর্তী গ্রামীণ অঞ্চলের জলবায়ু সংকট রুখতে পরিবেশ বান্ধব ভৌগোলিক আন্তঃসংযোগ রক্ষার জন্য কোন প্রকল্প ঘোষণা করা হয়েছে? জল ধরো জল ভরো 2.0, নদী বন্ধন, সবুজ বাংলা মিশন, ম্যানগ্রোভ, সুন্দরবন ম্যানগ্রোভ রক্ষা প্রকল্প। তাহলে উত্তর কি হবে? একদম, তাহলে উত্তর হয়ে যাবে নদী বন্ধন, তাই না? তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে 2026 সালের বাজেটে উপকূলীয় গ্রামীণ অঞ্চলকে রক্ষা করার জন্য, যাতে কৃষি জমি রক্ষা করা যায়, তার জন্য আমরা বন্যা যাতে হচ্ছে কি রোধ করা যায়, এই জন্য নদী বন্ধন প্রকল্পটাকে আমরা ইন্টিগ্রেট করেছি। চলো কোশ্চেন নাম্বার 7। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ডুয়ার্স ও তরাই অঞ্চলে গ্রামীণ অর্থনীতিকে মূলত চা চাষের উপর নির্ভরশীল হলেও সাম্প্রতিক বছরগুলিতে কোন ফসলের বাণিজ্যিক চাষ এখানকার হচ্ছে কি তোমার গ্রামীণ জিডিপি দ্রুত বৃদ্ধি করছে, তাই না? তাহলে কি হবে এখানে বলো বলো। তোমার কি এক্ষুনি তুমি আইডি দিলে নাকি? না না, আইডিটা কখন দিয়েছো? তাহলে আমি হচ্ছে কি তোমার ইয়ে করে দিয়েছি, অ্যাপ্রুভ করেছি, একটু রিফ্রেশ করে দেখাবো। তোমাকে তো আগে থেকে করতে হতো না? আরে বাবা, তোমাকে তো বলছি যে তুমি জয়েন করে গেছো, আমি জয়েনও করে দিয়েছি, কিন্তু তোমাকে আগে থেকে করতে হবে। তুমি রিফ্রেশ করো, দেখবে জয়েন নাও দেখালে তুমি জয়েন করবে, না রেকর্ডেড ভিডিওটা দেখে নেবো। ঠিক আছে, পরে পরে ক্লাস থেকে করে নিতে পারবে। দেখো এবারে তাহলে কি হবে এখানে, এখানে উত্তরটা কি হবে বলো সবাই তোমরা। উত্তরটা হচ্ছে কি দেখো আনারস, তাই না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, পাইনাপল বা আনারস। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি দেখো কোশ্চেন নাম্বার 4। পশ্চিমবঙ্গ অঞ্চলে ঘন ঘন সামুদ্রিক ঝড়ে, ঘূর্ণিঝড় যেমন আইলা, আমফান, রেমাল কৃষি জমিতে নোনা জল জমে মাটির যে মারাত্মক পরিবর্তন ঘটাচ্ছে, সেটাকে আমরা কি বলি? এটাকে আমরা লবণাক্তকরণ বা সেলিনাইজেশন আমরা বলি। চলো, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী পশ্চিম মেদিনীপুর অঞ্চলে গ্রামীণ মৎস্য চাষরা পরিবেশ ভারসাম্য রক্ষার উৎপাদন বাড়াতে 2026 সালে আধুনিক চাষ পদ্ধতির দিকে ঢুকছে। তো সেটাকে আমরা কি বলি? ইন্টিগ্রেটেড মাল্টি ট্রফিক অ্যাকুয়াকালচার, যেটাকে আমরা IMTA বলি। লাস্ট কোশ্চেন, তাই না? আজকে আমরা সেকশন এটাই শুধু করব, তাই না? বাকি সেকশনগুলো পরপর করবো, কারণ এক দিলে করলে তোমরা ঘাবড়ে যাবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10। গ্রামীণ ভারতের ভৌগোলিক বিন্যাসে ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট বা শুষ্ক বিন্দু বসতি প্রধানত কোথায় দেখতে পাওয়া যায়? ওকে, তো এটা আমরা কোথায় দেখতে পাই একটু তোমরা বলো, একটু তোমরা সবাই বলো। তো এটা আমরা দেখতে পাই কোথায় না? একদম অপশন বি, বন্যা প্রবণ বা বদ্বীপ অঞ্চলে, যেখানে হচ্ছে কি তোমার অপেক্ষাকৃত উঁচু এবং জলমগ্নতার স্থানে। ঠিক আছে, ওখানে আমরা কি দেখতে পাই না তোমার এরকম ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট। কেন না? তার কারণ হচ্ছে কি দেখো না, নদী অববাহিকা বা নিম্ন গাঙ্গেয় বদ্বীপের মতো বন্যা অঞ্চলে গ্রামীণ মানুষ বন্যার জল থেকে বাঁচতে অপেক্ষাকৃত উঁচু এবং শুষ্ক জায়গায় বাড়ি তৈরি করে। একে ভৌগোলিক ভাষায় ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট বলে, তাই না? কেন না, যাতে বন্যার হাত থেকে বাঁচার জন্য তারা কি করে কোনো শুকনো শুষ্ক অঞ্চলে বা যেখানে শুকনো অঞ্চল সেখানে বসতি স্থাপন করে, তাই না? কারণ না হলে তো বন্যা হয়ে যাবে না, ঘরে জল ঢুকে যায়, রাতে ঘুমিয়ে আছে, সকালে উঠে দেখবে বন্যার জল ঘরে ঢুকে গেছে, তাহলে সেখানে তো অসুবিধা। তো এই জন্য আমরা কি করি না, যে সেটেলমেন্টটা করি সেটাকে আমরা কি বলি না, বন্যা প্রবণ বা বদ্বীপ অঞ্চলে অপেক্ষাকৃত উঁচু এবং জলমগ্নতার স্থানে আমরা ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট করি। পরের দিন ক্লাসে, ঠিক আছে, তোমরা আজকের জিনিসটা বুঝতে পেরে গেলে যে কিভাবে ক্লাসটা চলবে। পরের দিন ক্লাসে আমরা আলোচনা করব সেকশন 2। এখানে রয়েছে ইন্ডিয়ান পলিটি এবং তার মধ্যে রয়েছে আমাদের পঞ্চায়েতি রাজের ঐতিহাসিক বিবর্তন এবং সাংবিধানিক ভিত্তি। ঠিক আছে, এখানে কি কি কমিটি গঠন হয়েছিল, তাই না? এবং হচ্ছে কি তোমার আমাদের যে মিনি কনস্টিটিউশনস, অর্থাৎ
নম্বর যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এসেছিল 1992 সালে, তাতে 29টি সাবজেক্ট গঠন করা হয়েছে। তো এগুলোতে কি কি কথা বলা হয়েছে, গ্রাম সভা, পঞ্চায়েত গঠন, আসন সংরক্ষণ, তাই না, তোমার কার্যকাল, অর্থ কমিশন, নির্বাচন কমিশন। তারপর আমরা আলোচনা করব এখানে আমাদের বিভিন্ন যে নির্দিষ্ট অনুদান, ই গ্রাম স্বরাজ, তাই না, এগুলো নতুন এসছে, ই গ্রাম স্বরাজ। হ্যাঁ, একদম পুরো কারেন্ট ইনফরমেশন তোমাদেরকে আমি দেবো, কারেন্ট ইনফরমেশন, ঠিক আছে, এগুলো আমরা দেখব। তারপর তোমরা সবাই জানো প্রশাসনিক স্তরকে আমরা ভাগ করি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং হচ্ছে কি তোমার জেলা পরিষদ। এইগুলো তাদের প্রধানগুলোকে কি বলা হয়, তাদের হচ্ছে কি কার্যনির্বাহী অফিস কোনটা, সেগুলোকে আমরা কি বলি, হ্যাঁ, ফান্ডের উৎস কোথা থেকে আসে। তারপরে আমরা কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে। আমি আজকে করাচ্ছি না, তার কারণ হচ্ছে কি মূলত অনেকটা জিনিস, দুটো টপিক একে অপরে আলাদা জিনিস রয়েছে, এগুলোকে ধরে ধরে আলোচনা করাতে হবে, তাই না। তো যেহেতু আমি এই পুরো নোটটাকে তোমাদেরকে একসাথে দিয়ে দেবো, ঠিক আছে, একসাথে দিয়ে দেবো, তোমরা একটা কাজ করবে, এটাকে প্রিন্ট আউট বার করে নেবে, প্রিন্ট আউট দিয়ে দেখবে। এই প্রিন্ট আউটটা বার করে তোমরা প্রতিদিন সকালে কি করবে, 2 পেজ করে পড়বে, ঠিক আছে, সকালে। তাহলে কি হবে বলে দেখি না, তোমাদের কিন্তু অনেকটাই অ্যাডভান্স স্টাডি হয়ে যাবে। আর আমি যখন এখানে ডিসকাস করে দেবো কোশ্চেন অ্যান্সার সমেত, তখন দেখবে তোমার অনেকটাই হচ্ছে কি মানে ভালোভাবে পড়াশোনা হয়ে যাবে। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে প্রত্যেকদিন 2 পৃষ্ঠা করে এই আমাদের যে আজকে যে আলোচনা, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের মানে প্রথম যে পার্টটা রয়েছে, ঠিক আছে, কৃষি বাসতান্ত্রিক অঞ্চল এবং বিভিন্ন প্রকার যে অঞ্চল রয়েছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া এন্ড ওয়েস্ট বেঙ্গল, এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারলে, এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে একটু তোমরা ফিডব্যাক জানো যে আজকে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো 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 বলো। বলছি যে এতগুলো যে আছে মানে গ্রাম, তো এটা কি একটাই পরীক্ষা হবে না অনেকগুলো পরীক্ষা হবে? মানে সহায়ক সবল টাইপিং? না না, প্রত্যেকটা আলাদা 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 পরীক্ষা হবে, প্রত্যেকটা আলাদা আলাদা। মানে ধরো তোমার হচ্ছে কি অনেকগুলো পোস্ট আছে, দেখবে আমি প্রথমের দিকে একটা তোমাদেরকে পিডিএফ দিয়েছিলাম, ওই পিডিএফ এ দেখবে ডিফারেন্ট পোস্ট লেখা আছে। এবারে ওই ডিফারেন্ট পোস্টের জন্য ডিফারেন্ট হচ্ছে কি তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগে। ধরো কেউ মাধ্যমিক পাস, তাহলে সে তার উপযোগী দেখবে গ্রামীণ সহায়ক বা তোমার হচ্ছে কি মানে কয়েকটা 4-5টা হচ্ছে কি তোমার পোস্ট হচ্ছে কি তার জন্য এলিজেবল। কে যদি এইচএস পাস হয়, 11-12 থাকে তার, মানে এইচএস হয়, তাহলে তার জন্য দেখবে কিছু পোস্ট থাকে, গ্রাজুয়েশনের জন্য কিছু পোস্ট থাকবে, তাই না। তো এইগুলো গ্রাজুয়েশন হলে সে সবগুলো দিতে পারবে, হ্যাঁ, গ্রাজুয়েশন থাকলে তুমি সবগুলো দিতে পারবে। এবারে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সম্ভবত তোমাকে ফিস দিতে হবে, ঠিক আছে, ফিস আলাদা আলাদা। হ্যাঁ বলো। হ্যাঁ, কম্পিউটারের হ্যাঁ কিছু পোস্ট আছে, হ্যাঁ কিছু পোস্ট আছে, কিছু পোস্টের ক্ষেত্রে তোমার হচ্ছে কম্পিউটারের সার্টিফিকেট লাগবে, কম্পিউটার সার্টিফিকেট না থাকলে তুমি বসতে পারবে কিছু পোস্ট। আবার কিছু পোস্ট আছে যেগুলো কম্পিউটার সার্টিফিকেট না থাকলে, তোমার কথা না কেটে যাচ্ছে বাবা। হ্যাঁ, ডিপ্লোমা হলেই হবে, মানে বা তোমার 6 মাসে যদি হচ্ছে কোনো কোর্স করা থাকে, মানে জাস্ট এটা যে কোনো হচ্ছে কি এটা মানে কম্পিউটারের সার্টিফিকেট হলেই হবে, মানে যেটা হচ্ছে কি তোমার কম্পিউটার মানে নলেজ তোমার আছে কিনা তার জন্য প্রমাণ, তাই না। 6 মাসের ডিগ্রি থাকলেও হবে, কোনো সমস্যা নেই, জাস্ট এটা কম্পিউটারে যে কোনো একটা। হ্যাঁ বলো। এখন রেজিস্ট্রেশন হচ্ছে শুধু, তো এখন তো ফর্ম ফিল আপে তাহলে সবগুলো তাহলে অপশন মনে হয়তো ঠিক করতে আসবে হয়তো যে এটা আমি তোমাকে না, তোমাকে আলাদা আলাদা কিন্তু পেমেন্ট করতে হবে না, তোমাকে আলাদা আলাদা হচ্ছে কি মানে একবার রেজিস্ট্রেশন একবার। হ্যাঁ কি বলছো? না, এখন শুধু রেজিস্ট্রেশন চলছে তো বাবা, এখন ফর্ম ফিল আপ শুরু হয়নি আবার, এখন ফর্ম ফিল আপ আবার শুরু হচ্ছে না, এখন হচ্ছে শুধু রেজিস্ট্রেশন চলছে। স্যার আমি ওটাই জিজ্ঞেস করছি যে আমরা আগে পঞ্চায়েতে এসে যখন বেরিয়েছিল প্রিভিয়াস সরকারের আমলে তখন রেজিস্ট্রেশন করেছিলাম, ওটা কি আবার নতুন করে করতে হবে? না 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 না, তোমার আগে রেজিস্ট্রেশনে হবে, আবার নতুন করে যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন জাস্ট হচ্ছে আপডেট করে নেবে, ঠিক আছে, একবার লগ ইন করে নেবে, লগ ইন করে আপডেটটা এখনো করা যাচ্ছে, মানে কোনো কিছু যদি তথ্য দেওয়া যায় বা ছবি যদি করতে চায় ওগুলো সবই করা যাচ্ছে, আগের নাম্বারেই সব হচ্ছে, আগের নাম্বারেই হবে, নতুন করে রেজিস্ট্রেশন করা লাগবে না।
আগে রেজিস্ট্রেশন নাম্বারেই হবে, শুধু আপডেটটা করে নেবে, ঠিক আছে? যদি তোমার যখন কিছু অ্যাপ্লাইটা শুরু হবে তখন হয়তো যেগুলো পোস্টে আমি অ্যাপ্লাই করতে চাইছি ওগুলোতে হয়তো টিক মারতে হবে, আর পেমেন্টটা আলাদা করে এক্সট্রা করে করতে হবে। একদম একদম একদম। একদম ঠিক বলেছো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এতটাই থাকলো। পরের দিন আমরা সেকশন 2টা শুরু করব। আর তোমাদের দেখো কপিরাইট রিজার্ভ দেওয়া আছে, কেউ কাউকে শেয়ার করবে না, ঠিক আছে? ঠিক আছে, পরের ক্লাসে দেখা হচ্ছে, তোমরা সবাই লেফট করে যাও, ক্লাস এতটাই থাকবে।